আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন যে এটাতে কি বিষয়ে আলাপ আলোচনা হবে। আর একটি বাটন ফোন হোক কিংবা অ্যান্ড্রয়েডই হোক, একটি যে চার্জিং সেকশন থাকে, এই চার্জিং সেকশনটা মূলত কীভাবে কাজ করে সেটাই আপনাদেরকে আজকে আমি বুঝাবো। দয়া করে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, কারণ আজকের পর থেকে চার্জিং সেকশন নিয়ে আর কোনো আশা করা যায় যে প্রশ্ন থাকবে না। কারণ আজকে যেভাবে আমি আপনাদেরকে বুঝাবো, পূর্বে হয়তো আপনারা এভাবে জানেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা সর্বপ্রথম এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর। এটা হচ্ছে একটি ব্যাটারি কানেক্টর। ব্যাটারি কানেক্টরের মূলত তিনটি লাইন থাকে। ব্যাটারি কানেক্টরে তিনটি লাইন থাকে। তো এটা আমরা পজিটিভ, আর এটা ধরলাম নেগেটিভ। আর এই মিডিলের যে লাইনটি থাকে, এই মিডিলের লাইনটিকে বলা হয় বিএসআই। এই মিডিলের লাইনটিকে বলা হয় বিএসআই লাইন। আর বিএসআইয়ের এটা একটি সংক্ষিপ্ত নাম। এটার ফুল ফর্ম নেম হচ্ছে, বিতে হচ্ছে ব্যাটারি, এসতে হচ্ছে স্ট্যাটাস, আইতে হচ্ছে ইনফরমেশন, অর্থাৎ ব্যাটারি, স্ট্যাটাস, ইনফরমেশন। এই লাইনটির মাধ্যমেই মূলত সিপিইউ ব্যাটারির ইনফরমেশন নেয়। এটার বেশ কিছু কাজ আছে, তার মধ্যে চার্জিং সেকশনের একটা বিশাল ভূমিকা থাকে। সেটা ধাপে ধাপে আমি বোঝাবো আপনাদেরকে। তো এখন আসি, এটা ব্যাটারি কানেক্টর গেল। এখন একটা চার্জিং আইসি সম্পর্কে জানি। এটা হচ্ছে একটা চার্জিং আইসি। এই চার্জিং আইসির এই পাশেই ধরলাম একটা ডট থাকবে, যে কোনো একটা প্রান্তে ডট থাকবে। আর মূলত ওই ডট অনুযায়ী আমাদের পিন নাম্বার 1 হবে। আপনি যে দিক থেকে হিসাব করেন, আসলে ফাংশনটা বুঝতে পারলে, আপনার মেন হচ্ছে ফাংশনটা বুঝতে হবে যে কিভাবে কাজ করে। দেখেন, এই চার্জার আইসিটির টোটালে 6টি পিন থাকে। এই 6টি পিনের মধ্যে এই চারটা পিন টোটালে একত্রে থাকে। এই চারটা পিন টোটালে একত্রে থাকে। আর এই চার্জার পিনের আউটপুট লাইন হচ্ছে এটা। এই চারটা পিনই হচ্ছে চার্জার আইসির আউটপুট লাইন। এখন আর বাকি থাকতেছে আমাদের 2টা পিন। একটা হবে ভিবাসের চার্জিংয়ের 5 ভোল্টের লাইন, আরেকটা হচ্ছে ইএন সিগন্যালের লাইন, অর্থাৎ এটা হচ্ছে ইএন। এটা হচ্ছে ইএন অর্থাৎ এনাবেল পিন। এই পিনটির মাধ্যমেই মূলত চার্জার আইসিটিকে অন অফ করা হয়। এটা একটি অটো কাট চার্জিং সেকশন। সাধারণত বাটন ফোনে, এটা বাটন ফোনের বিষয় নিয়ে বোঝাচ্ছি। আরও এটার অ্যান্ড্রয়েডের ফর্মুলাও ঠিক একই হবে, তবে কিছুটা ভিন্ন। আগে একটি বুঝেন, তারপরে আপনি অবশ্যই বুঝতে পারবেন। সহজে বোঝাচ্ছি আমি। এখন আসি, এটা আমাদের চার্জার পিন। এটা আমাদের চার্জার পিন। চার্জার পিনের লাইন কয়টি থাকে? সর্বমোট টাইপ বি যেটা চার্জিং পিন বলি আমরা, এটাতে মূলত 5টি লাইন থাকে। 1, 2, 3, 4, 5। মূলত এই চার্জার পিনে 5টি লাইন থাকে। এখন এই 5টি লাইনের মধ্যে এখানে দেখেন, এটা একটা চার্জার পিন। বড় করে দেখাই, সহজে বুঝতে পারবেন। এটা চার্জার পিন।
এটা একটা লাইন 5, এখানে 5টা লাইন। এখন এটার কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এটা বোঝার জন্য এখানে দেখেন এটি হচ্ছে একটি চার্জার পিন কানেক্টর, আর এই কানেক্টরে আচ্ছা এখানে ফোকাস নিচ্ছে না, আমার ক্যামেরাটা তেমন একটা ভালো না, এখানে আট করে দেখাচ্ছি। যদি পিনটা এই সিস্টেমে হয়ে থাকে, মানে এক কথায় এই সিস্টেমে হয়ে থাকে যে উপরেরটা সমান আর নিচেরটা একটু ঢেউ সিস্টেমে, এখান থেকে যদি আমরা হিসাব করি এই পিনটার যদি 5টি লাইন থাকে তাহলে আমরা এই পাশেরটা হবে আমাদের পজিটিভ, এই পাশেরটা হবে নেগেটিভ। আশা করা যায় যে বিষয়টা বুঝতে পারছেন। যেমন এটার দেখেন উপরেরটা স্ট্রেট আছে, এক কথায় এই যে যেটা ঘাট দেখতেছেন এই দুটা পয়েন্ট এখানে মূলত লক, এটা হচ্ছে লক সিস্টেমের মতো। চার্জার পিনটা যখন আমরা ইনসার্ট করি এখানে কানেক্ট হয়ে যায়। এখন এটা যেটাতে থাকবে তার এই পাশেরটা হবে পজিটিভ, এই পাশেরটা হবে নেগেটিভ। তো এখন টোটালে এখন আশা করা যায় যে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ পিনটি দেখেও আপনারা নির্ণয় করতে পারবেন। এখন 5টি লাইনের বিষয়ে আসি। এটা হচ্ছে আমাদের নেগেটিভ লাইন ধরলাম আর এটা পজিটিভ ধরলাম। এটা হচ্ছে সর্বপ্রথম যে লাইনটি থাকবে এই লাইনটি হচ্ছে জিএনডি, এটা হচ্ছে অর্থাৎ গ্রাউন্ড। তারপরের যে লাইনটি হবে এই লাইনটি হবে টিএক্স, এই লাইনটি হবে টিএক্স। তারপরে যে লাইনটি হবে তারপরের লাইনটি হবে ডি প্লাস, তারপরে যে লাইনটি হবে ডি মাইনাস, আর এটা হচ্ছে 5 ভোল্ট অর্থাৎ পজিটিভ লাইন হবে এটা। এখন এখানে 5টি লাইন আছে, এই 5টি লাইনেরই কিন্তু প্রত্যেকটারই অবশ্যই কাজ আছে, এমনিতে কিন্তু এই 5টি লাইন দেওয়া হয়নি। আমরা সাধারণত জানি যে পজিটিভ আর নেগেটিভ এই দুইটা ভোল্টেজের জন্য ব্যবহার করা হয়। এখন এর মাঝখানে যে এই যে টিএক্সের যে লাইনটি এটার কি কাজ আর এটার কি কাজ, এটার কি কাজ, এটার পরে আমরা বিস্তারিত পরে জানব। এখন এটা হচ্ছে আমাদের চার্জার পিনের আপনারা এখন এটাও চার্জার পিন। এখন এটার হচ্ছে এটা পজিটিভ, এই পাশেরটা নেগেটিভ। মূলত নেগেটিভটা গ্রাউন্ডের সাথে থাকে আর গ্রাউন্ডের লাইনটি ঠিক এভাবে থাকে। এই সিম্বলটার নাম হচ্ছে গ্রাউন্ড সিম্বল। এখন এই লাইনটা সোজা আমাদের চলে যায় চার্জার আইসির ইনপুট লাইনে, সংযুক্ত হয়ে যায়। এখন এখান থেকে ইনপুট হওয়ার সময় এখানে আরও 2টি কম্পোনেন্ট ব্যবহার করা হয়। এখন কোন 2টি কম্পোনেন্ট ব্যবহার করা হয়
এটা আমরা এখন জানব। এখানে ব্যবহার করা হয়, সর্বপ্রথম একটি কম্পোনেন্ট ব্যবহার করা হয়, সেটি হচ্ছে জিনার ডায়োড। আর জিনার ডায়োড কি, জিনার ডায়োডের কাজ কি এবং জিনার ডায়োডের কীভাবে কাজ করে সেটার বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা জানব। এখন আসি জিনার ডায়োডের যে একটি সিম্বল থাকে, এই সিম্বলটি কেমন হবে। মূলত জিনার ডায়োডের সিম্বলটি হবে এরকম। এটা হচ্ছে জিনার ডায়োড। জিনার ডায়োডের সিম্বল এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে জিনার ডায়োডের সিম্বল। আবার নর্মালি যে ডায়োডগুলো পাওয়া যায়, এই ডায়োডের সিম্বল হবে আবার এটা হচ্ছে নর্মাল ডায়োড। এটা কাঁচের বাদে যে ডায়োডটি পাওয়া যায় সেটি এই ডায়োডটি হয়। এখন আসি, আর আমাদের এই চার্জিং সেকশনে যে ডায়োডটি ব্যবহার করা হয়, মূলত এই ডায়োডটি ব্যবহার করা হয়। এটার নাম হচ্ছে জিনার ডায়োড। এখন এই জিনার ডায়োডটি কীভাবে কানেকশন করা থাকে, চলুন এটা আমরা আগে দেখি। জিনার ডায়োডটা মূলত এইভাবে ব্যবহার করা থাকে, পজিটিভ লাইনটির সাথে কানেকশন করা থাকে, পজিটিভ লাইনটি। আর এটা যেটা থাকে, এপাশেটা থাকে গ্রাউন্ড, এটা থাকে গ্রাউন্ড। ভিডিওটি অনেক বড় হতে পারে, কিন্তু অবশ্যই এখানে সঠিক ইনফরমেশনগুলোই আমি দিচ্ছি। এখন ভোল্টেজটি আরও পিওর করার জন্য তারপরে আরেকটি ক্যাপাসিটর ব্যবহার করা হয়। আর আমরা জানি যে বাটন ফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোনে সচরাচর যে ক্যাপাসিটরগুলো ব্যবহার করা হয়, সেই ক্যাপাসিটরগুলো কিন্তু নন পোলারাইজ ক্যাপাসিটর হয়। নন পোলারাইজ ক্যাপাসিটর কাকে বলে? একটি নন পোলারাইজ ক্যাপাসিটর, এটার উল্টা সিধা থাকে না, পজিটিভ নেগেটিভ নির্ণয় করা থাকে না। আর যেটা পোলারাইজ ক্যাপাসিটর, সেই ক্যাপাসিটরে কিন্তু পজিটিভ নেগেটিভ নির্ণয় করা থাকে। পোলারাইজ ক্যাপাসিটর সাধারণত দুই পাশে ব্যবহার করা যায় না, আর নন পোলারাইজ ক্যাপাসিটর আপনার দুই পাশেই ব্যবহার করা যায়। এখন ক্যাপাসিটরের সিম্বল হবে কীরকম? ক্যাপাসিটরের সিম্বল হয় ঠিক এরকম। এটা হচ্ছে একটি ক্যাপাসিটরের সিম্বল। তো এখন আসি, ক্যাপাসিটরটি ঠিক কানেকশন কীভাবে করা থাকে। কানেকশন থাকে ঠিক এভাবে। এটাও এক প্রান্ত গ্রাউন্ড থাকে, আর এক প্রান্ত চার্জের যে ভিভাসের লাইনটি থাকে সেটার সাথে সংযুক্ত থাকে। এখন আমাদের চার্জিং পিনের, আমরা যেখানে চার্জার ইনপুট করব, এই কানেকশনটি আমাদের চার্জার আইসি ইন পর্যন্ত কম্পোনেন্ট পাওয়া গেল দুইটি। মূলত এই দুইটি কম্পোনেন্ট ব্যবহার করা হয়। এখন আসি, এখানে চার্জার আইসি থেকে চার্জার পিন পর্যন্ত এই লাইনটি মূলত 5 ভোল্টের হয়ে থাকে। এই লাইনটির ভোল্টেজ থাকবে 5 ভোল্ট। এই লাইনটির ভোল্টেজ থাকবে কত? 5 ভোল্ট। এখন এটা হচ্ছে চার্জার আইসির আউটপুট লাইন। এই আউটপুট লাইনের সাথে আরেকটি কম্পোনেন্ট ব্যবহার করা হয়, সেটার নাম হচ্ছে থার্মাল রেজিস্টর। এখন আসি, রেজিস্টরের সিম্বল কীরকম হয়। রেজিস্টরের সিম্বল হবে এটাকে বলা হয় রেজিস্টরের সিম্বল। এই সিম্বলটির নাম হচ্ছে রেজিস্টরের সিম্বল, কারণ এই সিম্বলগুলো আপনাকে আগে অবশ্যই জানতে হবে।
আপনারা প্রয়োজনে অন্য কোনো ইউটিউবে ভিডিও সার্চ করে দেখতে পারেন যে সিম্বলগুলো সম্পর্কে, নতুবা চাইলে আমি নিজেই এ ধরনের পরবর্তীতে একটা ভিডিও তৈরি করে দেব। হ্যাঁ, এখন আসি চার্জার আইসির তো ইনপুট দিয়ে দিলাম। এখন আউটপুটটার বিষয়ে বলি। আউটপুটটা যেভাবে থাকে, একটা থার্মাল রেজিস্টার হয়ে সোজা আমাদের এটা ব্যাটারি কানেক্টরে ইনপুট হয়। এখানে 5 ভোল্ট ইনপুট হয়, আর আউটপুট আমাদের 4.2 ভোল্টেজ আউটপুট হয়। এখন এখানে আমরা চার্জার ইনসার্ট করলে এখানে 4.2 ভোল্টেজ কখন আউটপুট হবে এটা আবার আপনাকে জানতে হবে, কারণ এই চার্জার আইসিটিকে আবার অন হইতে হবে। চার্জার আইসিটি যদি অন না হয় সেক্ষেত্রে এখানে 4.2 ভোল্টেজ কিন্তু আউটপুট হবে না। এখন এই ইএন সিগন্যাল যতক্ষণ পর্যন্ত দেওয়া হবে না চার্জার আইসি কিন্তু ততক্ষণ পর্যন্ত অন হবে না। আর চার্জার আইসি অন না হলে চার্জার পিন ঢোকা সত্ত্বেও কিন্তু ব্যাটারি কানেক্টরে আউটপুট ভোল্টেজ যাবে না। এখন সিপিইউ সম্পর্কে আগে জানতে হবে। এটা হচ্ছে সিপিইউ। সিপিইউ অনেকগুলো লাইন থাকে, জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। এটা হচ্ছে একটা সিপিইউ, পাওয়ার আইসি কিংবা সিপিইউ বাটন ফোনের জন্য এটা পাওয়ার আইসি বলতে পারেন, সিপিইউ বলতে পারেন, তবে এটা সিপিইউ। এখন এই সিপিইউ যখন আমরা চার্জার পিন ঢুকাবো তখন সিপিইউকে তো বুঝতে হবে যে চার্জার পিনটি ঢোকানো হয়েছে। এখন ডিসপ্লেতে চার্জ শো করাইতে হবে, চার্জার আইকনটি শো করাইতে হবে। এটা কিভাবে বোঝে? এখান থেকে আবার এই চার্জিংয়ের ভিভাসের 5 ভোল্টেজের লাইনটি থেকে আরেকটি লাইন সোজা আরেকটি রেজিস্টর হয়ে সোজা চলে যায় সিপিইউর ভিতরে। এখন এই লাইনটির মাধ্যমে বুঝতে পারে যে এখানে চার্জার পিন ঢোকানো হয়েছে, ডিসপ্লেতে চার্জিং শো করাইতে হবে। এখন এই যে চার্জার আইসি যে এনাবল পিনে যে একটা লাইন থাকবে, এই ইএন সিগন্যালটা চার্জার আইসিকে ইএন সিগন্যালটা মূলত দেয় সিপিইউ। এখন এই ইএন সিগন্যালটা সিপিইউ দেওয়ার সময় এখানে দেখেন, এখানে আরেকটি রেজিস্টার ব্যবহার করে। এখন চলে গেল চার্জার আইসির। এখন এখান থেকে এই লাইনের মাধ্যমে বুঝতে পারলো যে চার্জার পিন ঢুকানো হয়েছে। এখন এখান থেকে আউটপুট কিন্তু এখনও দিবে না, এখানে ঢোকালেই কিন্তু আউটপুট দিয়ে দিবে এমন কিন্তু না। এখন এখানে এই ইএন সিগন্যালটা কখন দিবে? যখন আবার ব্যাটারি থেকে একটা ইনফরমেশন পাবে যে এখানে ব্যাটারি লাগানো আছে, তারপরে কিন্তু সিপিইউ চার্জার আইসিকে ইএন সিগন্যালটা দিবে। এখন এই ব্যাটারি স্ক্যান করার জন্য এই সিপিইউ আবার এখন চলে যাবে ব্যাটারি স্ক্যান করার জন্য। এই যে সোজা চলে গেল এই যে বিএসআই লাইনে, এই বিএসআই লাইনের মাধ্যমে বুঝতে পারবে যখন আমরা এখানে ব্যাটারি লাগাবো তখন কিন্তু এই লাইনের মাধ্যমে বুঝতে পারবে, এই বিএসআই লাইনের মাধ্যমে বুঝতে পারবে যে এখানে ব্যাটারি লাগানো হয়েছে। এখন এই লাইনটি যদি ঠিক থাকে, যখন দেখবে ব্যাটারি লাইন ঠিক আছে, এখন কিন্তু ইএন সিগন্যালটা আউটপুট দিবে।
কথাটা আগে সুন্দর করে বোঝেন, বুঝলে সহজ হবে, আর না বুঝলে এতক্ষণ সময় নষ্ট করে আপনার সময়টা নষ্ট হবে। আগে বিষয়টা বুঝেন। এখানে এটা হচ্ছে সিপিইউ, 5 ভোল্টেজ ইনপুট দেওয়া হলো চার্জার আইসিকে, আবার সেম 5 ভোল্টেজ ইনপুট দেওয়া হলো সিপিইউকে। এখন এই লাইনের মাধ্যমে সিপিইউ বুঝতে পারলো, এই লাইনটির মাধ্যমে সিপিইউ বুঝতে পারলো যে এখানে চার্জার ইন করা হয়েছে। এখন এই লাইনটি পাওয়ার সাথে সাথে এই সিপিইউ ইএন সিগন্যালটা দিবে না। ইএন সিগন্যালটা দিবে তখন এই লাইনটি আসা মাত্রই সিপিইউ এই লাইনটি দিয়ে ব্যাটারি চেক দিবে যে ফোনের ভিতরে ব্যাটারি কানেক্ট করা হয়েছে কিনা। যখন দেখবে যে এখানে ব্যাটারি কানেক্ট করা আছে, তখনই এই লাইনটি থেকে ইএন সিগন্যালটা আউটপুট দিবে। এখন আসি এই দুইটা ভোল্টেজের বিষয়ে আসি, যে কোন লাইনে কত লাইন থাকে। তবে এই ব্যাটারি এখানেও একটা মূলত রেজিস্টর ব্যবহার করা থাকে, এখানেও একটা রেজিস্টর ব্যবহার করা থাকে। অনেক সময় থাকে, অনেক সময় আবার থাকে না। এক এক মাদারবোর্ডের এক এক, মানে যেটা ওটা প্রোটেকশনের উপরে নির্ভর করে কোম্পানি কতটুকু মাদারবোর্ডকে সুরক্ষা দেয়। তবে দামি যে ফোনগুলো থাকে, এই ফোনে এরকম প্রোটেকশন সব জায়গায় থাকে। মূলত এই রেজিস্টরগুলো বেশিরভাগে প্রোটেকশনের জন্য দেয়। এখন বাই চান্স এখানে আপনার 12 ভোল্টেজ ঢুকে গেল, কারণ সিপিইউটা 4 ভোল্টেজের, এখন যদি 12 ভোল্টেজ এই লাইনের মাধ্যমে ঢুকে যায়, সিপিইউটা শর্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য এগুলো প্রোটেকশনমূলক ব্যবহার করা হয়। আর কিছু রেজিস্টার থাকে প্রোটেকশনের জন্যই শুধু না, তার কিছু কাজ থাকে, ওটা বলতেছি আমি ধাপে ধাপে, আপনারা বুঝবেন, সহজে সব কিছু বুঝবেন না। এখন আসি ইএন সিগন্যালের ভোল্টেজটা কত থাকতে পারে। এখানে ভোল্টেজ থাকতে পারে 1.8 থেকে শুরু করে 2.8, এর মাঝামাঝি ভোল্টেজ থাকতে পারে। 1.8ও থাকতে পারে, 2.8ও থাকতে পারে। আবার এই লাইনটি 3 ভোল্টেজও থাকতে পারে। এটা একটা আনুমানিক আপনাদেরকে ধারণা দিলাম। আর এই আইডি লাইনে, অর্থাৎ এই লাইনটিতে ভোল্টেজ যেটা থাকবে, এটাতে ইনফরমেশন নেওয়ার জন্য এখানে একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট কাজ করে। এই যে ব্যাটারিটা লাগাবেন, তখন কিভাবে সিপিইউটা বুঝতে পারবে যে এখানে ব্যাটারি লাগানো হয়েছে, শুধু এই লাইনটির মাধ্যমে না, এই লাইনটিতে একটা আবার ভোল্টেজ ডিভাইডার সার্কিট কাজ করে। এখন ভোল্টেজ ডিভাইডার সার্কিট কিভাবে কাজ করে, এটা একটু বেসিক ধারণা দেই, কারণ এটা অ্যাডভান্স লেভেল, এটা আপনারা এখন বুঝতে পারবেন না। আর যারা অলরেডি বুঝেন তাদের তো বোঝাইতে হবে না, মাশাআল্লাহ। এখন আসি, এখান থেকে একটি রেজিস্টর, আবার আরেকটি রেজিস্টর, এটা হচ্ছে এই দুইটি রেজিস্টর সিরিজে কানেকশন করা থাকে, দুইটি রেজিস্টর সিরিজে কানেকশন করা থাকে। এখন এই রেজিস্টরে যদি আমরা 5 ভোল্টেজ ইনপুট করি, 5 ভোল্টেজ যদি ইনপুট করি, আর এখানে আমরা নেগেটিভ দেই, এখানে আমরা নেগেটিভ দেই, আর এখান থেকে নেগেটিভ, আর এখান থেকে আউটপুট আমরা এই রেজিস্টরের মান অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে ভোল্টেজটা নিতে পারবো। এখানে যদি একটা 10K রেজিস্টর ব্যবহার করি, এখানে যদি একটা 10K রেজিস্টর ব্যবহার করি, এখানে আমরা আনুমানিক স্বরূপ 2.8 ভোল্টেজ সামথিং আমরা পেতে পারি। এটা ভোল্টেজ ডিভাইডারের এটার একটা মেকানিজম আছে, এটার একটা মানে বিষয় আছে। এটার ভোল্টেজ ডিভাইডারে এটাই একটা কিন্তু সেকশন, এটাও কিন্তু বুঝতে হবে। আচ্ছা, অত ডিপে আমরা না যাই। মূলত এখানে যে দুইটি রেজিস্টর যে সিরিজ করা হয়, এখানে যে দুইটি রেজিস্টর সিরিজ করা হয়, এই ভোল্টেজ ডিভাইডার সম্পর্কে একদিন আমি অন্য ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিব, যে আপনারা এটা কীভাবে কাজ করে বুঝতে পারবেন। এখন ঠিক এই ভোল্টেজ ডিভাইডার সার্কিট কাজ করে, এটা অ্যান্ড্রয়েড ফোনগুলোতে, স্মার্টফোনগুলোতেও কিন্তু এই ভোল্টেজ ডিভাইডার কাজ করে। কারণ অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি কানেক্টরের লাইন থাকে টোটালে কিন্তু 4টা, আমরা জানি 4টি লাইন থাকে। একটি হচ্ছে প্লাস লাইন,
তারপর আরেকটি হচ্ছে আইডি লাইন, আরেকটি হচ্ছে থার্মাল লাইন, আরেকটি হচ্ছে নেগেটিভ। এই থার্মাল অর্থাৎ টেম্পারেচার চেঞ্জ করার জন্য এই লাইনটি, আর এটা হচ্ছে আইডি লাইন। কারণ অ্যান্ড্রয়েডের বিষয়টা আরেকটু অ্যাডভান্স, এটা আমি পরবর্তী ক্লাসে দিব। আগে ছোট ছোট বিষয়গুলো বুঝতে পারলে আপনাদের আরও সহজ হবে। এখন আসি কমন কিছু সমস্যার বিষয় নিয়ে। এই লাইনটি যদি এখন মিসিং হয়ে যায়, এখান থেকে যদি মিসিং হয়ে যায়, সিপিউর কাছেও লাইনটি গেল না, চার্জার আইসির কাছেও লাইনটি গেল না, সেক্ষেত্রে কিন্তু আমাদের চার্জিং সম্পূর্ণ ওয়ার্ক করবে না। এখন আসি, এই লাইনটি যদি মিসিং হয়ে যায়, এই লাইনটি যদি মিসিং হয়ে যায় আর এই লাইনটি যদি ঠিক থাকে, তাহলে আমাদের চার্জিংয়ের এখানে ইনপুট সব কিছু ঠিক থাকবে, কিন্তু এই লাইনটি যদি আবার সিপিইউ যদি বুঝতে না পারে যে চার্জার ইন করা হয়েছে কিনা, সেক্ষেত্রে চার্জার আইসি তো কাজ করবে না। কারণ এই লাইনটির মাধ্যমেই বুঝতে পারে যে চার্জার ইন করা আছে, তারপরে এই লাইনটি দিয়ে স্ক্যান করে যে ব্যাটারি লাগানো আছে। কারণ এখন আপনারা ভাবে দেখেন যে কোন লাইনটি মিসিং হলে কি সমস্যা হতে পারে। এখন চার্জার আইসির যে আউটপুট লাইনটি, এটি মিসিং হলে কি হতে পারে? এই লাইনটি মিসিং হলে সাধারণত আপনার চার্জিং ইররের সমস্যাটা আসে। এখন চার্জিং ইরর সমস্যাটা কিন্তু আরও বেশিরভাগ সিপিইউ ফল্টের কারণে কিন্তু বেশিরভাগ চার্জিং ইররটা আসে। আর এখানে যে থার্মাল রেজিস্টরটা ব্যবহার করা হয়েছে, এই রেজিস্টরটা কোনো সমস্যা হলে আপনার চার্জিং ইররের সমস্যাটা আসবে। এটা আরও ডিপলি জানতে গেলে আপনাকে অবশ্যই এগুলার কোর্স করতে হবে, কারণ এখানে আমি ডেমো পারপাস ভিডিওটি দিচ্ছি। এখন এখানে দেখেন যে এই ইএন সিগন্যালটি যদি মিসিং হয়ে যায়, এই লাইনও ঠিক আছে, সিপিইউ চার্জার পিন ইনপুট করার যে ফর্মুলা, এই লাইনটা ঠিক আছে। এখন চার্জার আইসিতে ভোল্টেজটাও ইন হয়েছে। এখন এই লাইনটি ইএন সিগন্যালটি মিসিং। এখন এই লাইনও ঠিক আছে। এখন এই লাইনটা যদি এখান থেকে মিসিং হয়, কিংবা এই রেজিস্টরটা যদি নষ্ট হয়ে যায়, এখন আপনারা কমেন্টে বলেন যে এই লাইনটা মিসিং হয়ে গেলে কি সমস্যা হবে। আর পরবর্তী ভিডিওতে আমি এর চেয়েও আরও সুন্দর ডিপলি লেভেলে আপনাদেরকে বোঝাতে চাইব। আর আপনাদেরকে এটাও বলে রাখি, এই যে সিম্বলগুলো আমি বললাম, অবশ্যই এই সিম্বলের বিষয়ে যদি আপনারা ভিডিও চান কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কতটুকু বুঝলেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন, কারণ আমি চাচ্ছি যে আপনারা প্রপারলিভাবে কাজগুলো শিখেন। আন্দাজি কোনো কাজ হয় না, কাজের একটা রুলস থাকে, নিয়ম থাকে। সেই নিয়ম অনুযায়ী কাজগুলো করলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। আর এটার বিষয়ে জাস্ট এতটুকু ধারণা দিলাম যে আপনারা একটা বেসিক বুঝতে পারলেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।